এদিকে তারেকের হাত ধরেই বাংলাদেশে ফিরছে হাসিনা। খেলা শুরু দিল্লির, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। পল কাপুর জিহাদ নিয়ে, ইসলামী জঙ্গিবাদ নিয়ে গবেষণা করেছেন এবং তার গবেষণার একটা মূল বিষয় হচ্ছে এই যে পাকিস্তান হচ্ছে পৃথিবীর এমন একটা দেশ যে দেশটা জিহাদের মাধ্যমে ইসলামী জঙ্গিবাদ পৃথিবীর বিভিন্ন দেশে নিয়ে যায় এবং সেখানে প্রভাব বিস্তার করে। এই যে ইসলামী জঙ্গিবাদের বিকাশ ঘটাতে জিহাদের নামে পাকিস্তানের যে অবদান, সেই অবদান মার্কিন প্রশাসনকে বরাবর স্মরণ করিয়ে দিয়ে পল কাপুর সবসময় পাকিস্তান থেকে দক্ষিণ মধ্য এশিয়ার সকল দেশকে দূরত্বে রাখা যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ এই পরামর্শ দিয়ে আসছেন। এদিকে ২৭ মার্চ দিল্লিতে খলিলুর জয়শঙ্কর বৈঠক, হাসিনাকে ফেরাতে তারেকের চরম সিদ্ধান্ত। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ২৬শে মার্চ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আবেগঘন দিন। লাল সবুজ পতাকা, জাতীয় সঙ্গীত, শহরের জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, সব মিলিয়ে এক অনন্য আবহ। তবে এবার স্বাধীনতা দিবসকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জমছে টান টান উত্তেজনা। কার্যক্রম নিষিদ্ধ একটি দল বাংলাদেশ আওয়ামী লীগ নাকি দিনটিকে কেন্দ্র করে সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা করছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে নিষিদ্ধ দলের প্রকাশ্য কার্যক্রমের কোনো সুযোগ নেই। তাহলে কি ঘটতে যাচ্ছে ২৬শে মার্চে? আবেগ, আইন, রাজনীতি আর কৌশলের এই জটিল খেলায় কার চাল কতটা গভীর? এদিকে আরও বড় আকারে ফাঁসছেন ইউনুস, নিজের আখের গুছিয়ে বিদায় নিলেন আহসান মনসুর। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। কিভাবে কারা হত্যা হয়েছে, কিভাবে কারা ক্লিয়ার কথা হচ্ছে, জুলাই আন্দোলনে যদি কোনো পুলিশ হত্যার বিচার হয় সেক্ষেত্রে আমরা সবাই দোষী। এদিকে পুলিশ হত্যার বিচার শুরু, ভয়ে আতঙ্কে হাসনাত, নাহিদ এবং সার্জিসরাও। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। নতুন সরকার তদন্তের ঘোষণা দিয়েছে। পুলিশ সূত্রে বলা হয়েছে বিশেষ বার্তা এসেছে, কিন্তু যারা সরাসরি জুলাই সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছে তারা এখনো মুক্ত। ইউনূস সরকারের দায় মুক্তি অধ্যাদেশ তাদের জন্য একটি সুরক্ষা কাঠামো তৈরি করেছে, যার আওতায় তারা রাজনৈতিক প্রতিরোধের নামে নিজেদের রক্ষা করার চেষ্টা করছে। এনসিপি এবং মব রাজনীতি এখনো চলমান, যা দেখিয়ে দেয় ক্ষমতার পরিবর্তন হলেও পুরনো শক্তিগুলো তাদের প্রভাব বজায় রাখতে সক্ষম। পুলিশ হত্যার বিচার হবে কি হবে না তা নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছার উপর। এদিকে তারেক রহমান ক্ষমতায় বসতেই উঠে যাচ্ছে হাসিনা সহ সকল আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা। আওয়ামী লীগের ভারতে এবং বিদেশে যারা চলে গেছেন, গিয়ে রয়েছেন যারা, তারা দেশে ফিরতে তাদেরকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ নেত্রী এবং সরকার। আমি আবার বলছি, তারেক রহমান সরকারের সঙ্গে এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বের কথা হয়েছে। শেখ হাসিনার সাথে তারেক রহমানের কথা হয়েছে কিনা তা বলবো না, কিন্তু তারেক রহমানের দলের সঙ্গে শেখ হাসিনার দলের যারা নেতৃত্বে আছেন তাদের মধ্যে কথা হয়েছে। এইসব কথার মধ্যে ভারতও রয়েছে এবং সেখানেই ঠিক হয়েছে আওয়ামী লীগ ফিরে যাবে, দেশের নেতারা ফিরে যাবেন। এবং আমি গতকাল কথা হয়েছে আমার আওয়ামী লীগের একজন প্রাক্তন মন্ত্রী যিনি ভারতে আছেন, তার সাথে কথা হয়েছে। তিনি বলেছেন হ্যাঁ, নেত্রী আমাদেরকে বলে দিয়েছেন চলে যাওয়ার জন্য, এবং তিনি এটাও বলেছেন যে সেখানে গিয়ে হয়তো কিছুদিনের জন্য যদি তাদেরকে জেলখানাতেও যেতে হয় তাও তারা যাওয়ার জন্য প্রস্তুত। এমন কথা হয়েছে তারা জেলে যাবে, তারা বাংলাদেশে ঢুকবেন কিভাবে? কারণ তাদের অনেকেই তো কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়াই পালিয়ে চলে এসেছেন, কোনো রকমের ভারতে এসে আশ্রয় নিয়েছেন। তো ভারতে এসে আশ্রয় নেওয়ার পরে এখন তাদের তো কোনো বৈধ ডকুমেন্ট নেই দেশে ফিরে যাওয়ার। এই দেশে ফিরে যাওয়ার ডকুমেন্ট তারা বলছেন, তাদের সাথে যে কথা হলো, আমি বললাম এই ব্যাপারে আমিও যে খবর পেয়েছি সেটা হচ্ছে এইরকম যে ভারতের যে বিএসএফ রয়েছে এবং বাংলাদেশের বিজিবি তাদের নেতৃত্বের সাথে কথা বলে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে দিয়ে দেওয়া হবে বাংলাদেশে। এই সমস্ত নেতা কর্মীদের বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হবে। বিজিবি তাদেরকে গ্রহণ করে তাদেরকে অ্যারেস্ট দেখাবে, কারণ তাদের কাছে বৈধ কাগজপত্র নেই, তাদের কাছে পাশাপাশি, সুতরাং তাদেরকে অ্যারেস্ট করতে পারে। অ্যারেস্ট করে যদি তাদের কিছুদিনের জন্য জেলখানাতে নিয়ে যায় তাও তারা সেগুলো থাকতে রাজি আছেন। তারা এই পরিস্থিতিতে তারা দেশে ফিরবে এবং এইভাবে সরকার তাদের বিরুদ্ধে কোনো বড় মামলা দেবে না, যে মামলায় জামিনযোগ্য ধারা দিয়ে তাদের বিরুদ্ধে মামলা দেবে। কিন্তু মূল ব্যাপারটা তারেক রহমান সরকার এটা কি করেছেন যে বাংলাদেশে তারা আওয়ামী লীগ তাদের কার্যক্রম করতে মাঠে নামবে। এই পরিস্থিতিতে তারেক রহমান সরকারকে খুব দেখে শুনে ভেবে চিন্তে শক্তভাবে পা ফেলতে হবে, নইলে বাংলাদেশ যে মাৎসর ন্যায় যে অরাজকতার মধ্যে ডুবে গিয়েছিল, কয়েকটা দিন আবার একটু খোলা হাওয়া এসেছিল, আবার এই খোলা হাওয়া চলে গিয়ে আবার বাংলাদেশ ডুবে যাবে সেই অরাজক। এদিকে তারেকের হাত ধরেই বাংলাদেশে ফিরছে হাসিনা। খেলা শুরু দিল্লির। বাংলাদেশ একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। অনেকেই ভেবেছিলেন এই পরিস্থিতি তখনই কাটিয়ে ওঠা সম্ভব যখন একটি নির্বাচন হয়ে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। ঘটলেও তাই। সরকারে এসেছে বিএনপি। তারেক রহমান দেশের ক্ষমতায় অর্থাৎ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তার সঙ্গে দেশের মানুষের স্বার্থ রক্ষা করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি আয়ত্তে আনারও প্রতিজ্ঞা করেছেন। সেসব তো চলছে। আর দেশ যখন ধীরে ধীরে বিএনপির হাত ধরে স্বাভাবিক জায়গায় যাচ্ছে, তখন একটা বিষয় উঠে আসছে প্রবলভাবে। সেটি হলো শেখ হাসিনার ফেরার প্রসঙ্গ। আদৌ তিনি কি ফিরবেন? কারণ প্রায় 18 মাস তিনি দেশের বাইরে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, মৃত্যুদণ্ডের সাজা রয়েছে। যদিও যে আদালত এই সাজা দিয়েছে তাদের এখতিয়ার এবং সর্বোপরি বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। মোটের উপর একটা প্রাসঙ্গিক প্রশ্ন, তিনি কি ফিরছেন? তারেক রহমানের হাত ধরে ফেরার কি কোনো পথ রয়েছে হাসিনার? কেউ কেউ বলছেন খেলা তো শুরু করে দিয়েছে দিল্লি।
হাসিনার কথা বলতে গেলে অবশ্যম্ভাবী হিসাবে ভারতের প্রসঙ্গ চলে আসে। প্রথম দিকের বিষয়গুলির দিকে দেখলে বোঝা যায় ভারতের একটি ভূমিকা রয়েছে। যখন খালেদা জিয়া অসুস্থ ছিলেন তখন তারেক রহমান লন্ডনে, তিনি ফিরতে পারছিলেন না, কারণ তিনি যে সময় দেশ ছেড়েছিলেন তখন সেনাবাহিনীর কাছে একটি মুচলেখা দিয়ে গিয়েছিলেন তিনি কখনোই দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে যোগ দেবেন না। ফলে আশঙ্কা ছিল দেশে ফিরলেই তারেককে গ্রেফতার করতে পারে সেনাবাহিনী। তাও তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তার কিছুদিনের মধ্যে অবশ্য ঘোষণা করেন তার ফেরাটা একক সিদ্ধান্তের উপর নির্ভর করছে না, খানিকটা পিছিয়ে যান তিনি। এরপর কিছুদিনের মধ্যে ফেরার পাকাপাকি খবর সামনে আসে। শুধু তাই নয়, তিনি দেশে ফেরেন এবং সক্রিয় রাজনীতিতে যোগ দেন। অনেকেই তখন বলেছিলেন তারেকের দেশে ফেরার পিছনে ভারত রয়েছে। ফলে তারেক খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির ভার নিজের কাঁধে নিতেই ভারতের কথা, ভূমিকা তার যে মাথায় থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু আওয়ামী লীগকে তো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, কারণ তাদের নিবন্ধন বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এখন সরকার পরিবর্তন হয়েছে, বিএনপি ক্ষমতায়। তারেক রহমান জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত, কারণ একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার অধিকার কারও নেই। মানুষ ঠিক করবে তারা থাকবে নাকি থাকবে না। অনেকে বলছেন ভারত যে চাল দিয়েছে তাতে জামায়াত ও পাকিস্তান কুপোক্কাত। যেভাবে তারেক রহমান দেশে ফিরেছেন সেই ছকেই হাসিনা ফিরতে পারবে, আর সেখানে পুরোপুরি সাহায্য করবে তারেক রহমান। এটা বলতে গেলে আগে নজর দিতে হবে বাংলাদেশে কিছু পরিবর্তন হয়েছে। কেমন পরিবর্তন? বাংলাদেশে সামরিক ক্ষেত্রে কিছু বদল এসেছে, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এমনকি জুডিশিয়াল ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে। এছাড়াও যেটা অতি গুরুত্বপূর্ণ সেটা হলো মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া যে আইনজীবী লড়াই করেছেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সরকারি আইনজীবী তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় আইনজীবী আমিনুল ইসলামকে আনা হয়েছে, যিনি বিএনপি বা ভারতপন্থী হিসাবে পরিচিত। তবে এখানেই থেমে নেই, আরও বেশ কিছু ক্ষেত্রে বদল লক্ষ্য করা গিয়েছে। যেমন নয়াদিল্লি ঢাকার ভিসা জটিলতা, দুই দেশের বেশ চুক্তির জটিলতা সবটাই কাটতে চলেছে। এমনকি যে ভারত বিরোধী জিগিরকে মোহাম্মদ ইউনুস উস্কে দিয়েছিলেন, এখন দেখা যাচ্ছে সেটা থিতিয়ে গিয়েছে। তারেক রহমান ক্ষমতায় আসতেই পরিবর্তনের বাংলাদেশ দেখা যাচ্ছে। যত দিন গড়াবে ততই এই বদল লক্ষ্য করা যাবে বলে মত বিশেষজ্ঞদের। এখন দেখার আওয়ামী লীগ বা শেখ হাসিনার ভবিষ্যৎ কোন দিকে গড়ায় তারেকের আমলে। এদিকে ২৭ মার্চ দিল্লিতে খলিলুর জয়শঙ্কর বৈঠক, হাসিনাকে ফেরাতে তারেকের চরম সিদ্ধান্ত। সম্প্রতি নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হয়েছে বাংলাদেশে। অন্তর্বর্তী সরকারের থেকে ক্ষমতা হস্তান্তর হয়েছে বিএনপি সরকারের কাছে। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা পুত্র তারেক রহমান। এই অবস্থায় ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কেও হাওয়া বদল ঘটতে শুরু করেছে। ভ্রমণ ভিসা সহ অন্যান্য শ্রেণীর ভিসা প্রক্রিয়া শীঘ্রই স্বাভাবিক হয়। বাংলাদেশের হাওয়া এখন বদলাতে শুরু করেছে। নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এখন বাংলাদেশে, যা নিয়ে কম জলঘোলা হয়নি। পররাষ্ট্রমন্ত্রী হয়ে তিনি প্রথমেই ভারত সফর করছেন। তাকে আমন্ত্রণ জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতে এসে তিনি বিদেশমন্ত্রী জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অজিত ডোভালের সঙ্গে দেখা করবেন। কিন্তু কী কারণে হঠাৎ প্রয়োজন পড়ল দেখা করার বা ভারতে আসার? এই প্রশ্নটা উঠতে শুরু করেছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। কী বার্তা তিনি ভারতবর্ষে নিয়ে আসছেন, প্রশ্ন সেখানে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ভারতের হাই কমিশনার প্রণয় বার্মা সৌজন্য সাক্ষাতের আমন্ত্রণপত্র পৌঁছে দেন। এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাৎকালে তিনি প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং এর পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা পৌঁছে দেন। তারপর চীনের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে বলা হয়েছিল, যারা চীনের সঙ্গে বাংলাদেশের দূরত্ব তৈরি করার চেষ্টা করছে, চীন খুব সহজেই সেটা মেনে নিচ্ছে না। ভারত ও বাংলাদেশের মধ্যে 10টি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। আস্তে আস্তে করে সেই চুক্তিগুলি বাস্তবায়ন হতে শুরু করেছে। 10টি চুক্তির মধ্যে একটি ছিল চীনের সঙ্গে সব সম্পর্ক ছেদ করে ফেলতে হবে। অন্যদিকে আমেরিকার তরফ থেকেও শর্ত দেওয়া হয়েছিল, যেমন অস্ত্র কেনা, সাবমেরিন কেনা, জাহাজ কেনা, এগুলো সব বন্ধ করতে হবে। আর ভারতের তরফ থেকে বলা হয়েছিল, আমাদের উপমহাদেশে চীনকে ঢুকতে দেওয়া হবে না। সম্ভবত তারেক রহমান সেই বার্তা দিয়েছেন, তার জন্যই কোনো রকম সাংবাদিক বৈঠক করেননি তিনি। চীনের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দিয়েছে। প্রণয় বার্মা খলিলুর রহমানকে ইফতারে আমন্ত্রণ জানিয়েছেন। এই যে সমস্ত কিছু, চীনের সঙ্গে খারাপ সম্পর্ক হওয়া, চীনের সঙ্গে দূরত্ব বজায় রাখা, ইউনুসের সঙ্গে যাদের সম্পর্ক ভালো ছিল
ছিল তাদেরকে সরিয়ে দেওয়া, সব যে সেটা ভারতকে জানানোর জন্যই পররাষ্ট্রমন্ত্রীর ভারতে আসা। অন্যদিকে তারেকের সঙ্গে নরেন্দ্র মোদী বা জয়শঙ্করের বৈঠকের দিন ঠিক করা। এখানেই কিন্তু শেষ নয়। অন্যদিকে 2024 সালে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পর ভারতেই রয়েছেন তিনি। কোথায় রয়েছেন তা কেউ আজ পর্যন্ত জানে না, কিন্তু ভারতে তাকে যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়েছে। তিনি দলের নেতাকর্মীদের বার্তাও দিচ্ছেন। তারেক ক্ষমতায় বসার পর হাসিনা কিন্তু কোনো শুভেচ্ছা বিনিময় করেননি, অন্যদিকে তেমন কোনো ক্ষোভও উগড়ে দেননি। এক সূত্র মারফত খবর, খলিলুর হয়তো ভারতে এসে তারেক রহমানের সঙ্গে হাসিনার একটি বৈঠকের আয়োজন করতে পারে। একটা বিষয় ষষ্ঠ বরফ গলতে শুরু করেছে। খলিলুর রহমান যে আসছেন, প্রথমত তারেক মোদির মুখোমুখি দেখা করা, অন্যদিকে শেখ হাসিনার সঙ্গে তারেকের যে বৈঠক হওয়ার কথা রয়েছে সেটার আয়োজনের ব্যবস্থা করার জন্য। এক সূত্র মারফত খবর, তারেক রহমান ভারতে আসছে এপ্রিল মাসে। ডেট এখনও জানা যায়নি, কিন্তু তিনি এপ্রিলে আসতে পারেন। এত কিছুর মধ্যে ভারত কিন্তু খলিলুরের আশা নিয়ে কোনো আপত্তি জানায়নি। এবার আপনাদের মনে হতে পারে, বরফ যখন গলতে শুরু করেছে তাহলে এপ্রিলে কেন, আরেকটু আগে কেন তারেক হাসিনার সঙ্গে দেখা করছে না? কারণটা হচ্ছে নরেন্দ্র মোদী ইসরায়েলে যাবেন। ইসরায়েল থেকে ফেরার পর তারপর তিনি দেখা করবেন বা বৈঠকও করতে পারেন। একটা বিষয় জানিয়ে রাখি, তারেকের সঙ্গে হাসিনার বৈঠকের বিষয়ে কোনো রকম আপত্তি করা হয়নি। একটা সময় রাজনীতিতে যারাই শত্রু ছিল তারাই এখন মিত্র, আওয়ামী লীগ এবং বিএনপির। প্রসঙ্গত ইউনূসের আমলে একটা সময় দেশ যে অবস্থায় ছিল, বর্তমানে কিন্তু সেই অবস্থা বাংলাদেশের নেই। সেখানকার মানুষরাও বর্তমানে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। রাজনৈতিক মহল বলছে আস্তে আস্তে বাংলাদেশের পরিস্থিতি আরও পাল্টালেও পাল্টাতে পারে, সবটাই সময় বলবে। অন্যদিকে শেখ হাসিনার সঙ্গে আদৌ বৈঠক হয় কিনা তারেকের, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। এদিকে আরও বড় আকারে ফাঁসছেন ইউনূস। নিজের আখের গুছিয়ে বিদায় নিলেন আহসান মনসুর। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদে উন্নয়ন কর্মকাণ্ডে 7 বছরের মধ্যে সবচেয়ে কম অর্থ ব্যয় করা হলেও ঋণের লাগাম ধরে রাখা সম্ভব হয়নি। অন্তর্বর্তী সরকারের 14 মাসে দেশের ঋণের পরিমাণ বেড়েছে 2,60,257 কোটি টাকা। বাংলাদেশে নবনির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের একের পর এক দুর্নীতি যেমন সামনে আসছে, তেমনি ওই সরকারের আর্থিক নীতি নিয়েও নানা প্রশ্নচিহ্ন উঠে আসছে। যেমন মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার বিগত 18 মাসে তেমন কোনো বড় বা মাঝারি প্রকল্প ঘোষণাও করেনি, চালুও করেনি, বরং বহু বিদেশি প্রকল্প বন্ধ করে দিয়েছে। তবুও বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে এই সরকার পূর্ববর্তী হাসিনা সরকারকেও ছাপিয়ে গিয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, এই বিপুল পরিমাণ ঋণ কোন খাতে খরচ করেছে তারা? সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে বিদায় জানিয়েছে তারেক রহমানের সরকার, যাকে নিয়োগ করেছিলেন মুহাম্মদ ইউনূস। বলা যায়, বাংলাদেশের অর্থনীতির আকাশে শুদ্ধির বজ্রধ্বনি তুলেছিলেন তৎকালীন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। 23 ফেব্রুয়ারি বিএনপি সরকারের নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের বিদায়ী গভর্নর। সেই বৈঠকে আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া বিভিন্ন সংস্কার উদ্যোগের অগ্রগতি তুলে ধরেছি আমরা, পাশাপাশি কি কি সংস্কার করছি তার একটি সংক্ষিপ্ত বিবরণী অর্থমন্ত্রীকে দিয়েছি। তিনি এসব কার্যক্রম চালিয়ে যাওয়ার উপর গুরুত্ব দিয়েছেন। কিন্তু তারপরই দেখা গেল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করল বিএনপি সরকার এবং নতুন গভর্নর হিসেবে মুহাম্মদ মুস্তাকুর রহমানকে নিয়োগ করা হয়। বুধবার নিয়োগ পাওয়ার পরদিনই কাজে যোগ দিয়েছেন তিনি। কিন্তু তার আগে এক ঘটনা ঘটে। বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরকে কার্যত মব সৃষ্টি করে বিদায় জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাই, যা কার্যত অভূতপূর্ব। অর্থনীতিবিদদের দাবি, বিগত অন্তর্বর্তী সরকারের নির্দেশে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলো ও সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মোট 11টি যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। অভিযোগ ছিল, আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার, হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি এবং বিদেশে অর্থ পাচার। কিন্তু 1.5 বছর পেরিয়ে গেলেও কোনো শিল্পগোষ্ঠীর বিরুদ্ধেই দৃশ্যমান কোনো অর্থ পাচার বা দুর্নীতির অভিযোগ প্রমাণ করা যায়নি। তদন্তের ঢাক ঢোল যত জোরে পেটানো হয়েছিল, ফল ততটাই বিরূপ। অনেকেরই অভিযোগ, এই পরিস্থিতিতে দেশের ব্যাংক খাত ডুবিয়ে নিজের আখের গুছিয়ে বুধবার বিদায় নিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ওয়াকিবহাল মহলের মতে আরও একটি বড় পদক্ষেপ নিল তারেক রহমানের বিএনপি সরকার। ইউনূসের আমলের আরও একটি বড় আর্থিক কেলেঙ্কারির তদন্তের বিষয়ে এক ধাপ এগোলেন তারেক রহমান। সামাজিক মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় একটি ফেসবুক পোস্টে দাবি করেছিলেন, 2024 সালের 24 ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং তার মেয়ে মেহেরিন সারা মনসুরের নামে প্রায় 45 কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট কেনা হয়েছে। ফ্ল্যাটটি অবস্থিত দুবাইয়ের আল জাদ্দাফ এলাকায়, যা অভিজাত বিলাসবহুল আবাসিক এলাকা। ওই পোস্টে গভর্নরের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও তোলেন তিনি।
অন্যদিকে বাংলাদেশের অর্থনীতিবিদদের একাংশ দাবি করেছেন, প্রত্যাশিত রাজস্ব আদায় না হওয়ায় অন্তর্বর্তী সরকারকে চলতি ব্যয় মেটাতে 23,742 কোটি টাকা ঋণ নিতে হয়েছে। বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ ডেবিট বা ঋণ বুলেটিন অনুযায়ী গত 30 সেপ্টেম্বর পর্যন্ত দেশি বিদেশি মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে 21,49,044 কোটি টাকা। সব মিলিয়ে বলাই যায়, নতুন ভোরের স্বপ্ন দেখানো ইউনূস সরকার কার্যত বাংলাদেশকে ঋণের জালে ডুবিয়ে বিদায় নিয়েছে। এখন বিএনপি সরকার ক্ষমতায় এসে একে একে ওই দুর্নীতিগ্রস্তদের সরিয়ে নতুন নিয়োগ করছে। অচিরেই সমস্ত তদন্তের আওতায় আসবে। বড় করে ফাঁসবেন মুহাম্মদ ইউনূস এবং তার দোসররা। এদিকে পুলিশ হত্যার বিচার শুরু, ভয়ে আতঙ্কে হাসনাত, নাহিদ এবং সার্জিসরা। বিএনপি পুলিশ হত্যার যেভাবেই করুক না কেন, এটি শেষ বিচার নয়। আসল বিচার হবে সেদিন, যেদিন আওয়ামী লীগ পুলিশ হত্যার বিচার করবে। আজ যারা থানায় এসে জোর গলায় পুলিশ হত্যার জন্য গর্ব করছে, সেদিন তারা দেশে বিদেশে লুকানোর জন্য গর্ত খুঁজবে। সার্জিসরা এখনোই খুব ভয় আছে, তাই তারা কখনো এই নতুন সরকারকে হুঙ্কার দিচ্ছে, আবার কখনো অনুরোধ করছে। কারণ তারা জানে তাদের অবৈধ সরকারের এত ক্ষমতা ছিল যে তারা যা খুশি তাই করতে পেরেছে। কেউ ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারেনি। কিন্তু এখন দেশে নির্বাচিত সরকার, তাই সেই সরকার যে কি করতে পারে বা কি করার ক্ষমতা আছে তা তারা ভালোই অনুমান করতে পারছে। তাই সার্জিস বলছে, তারা খুব শীঘ্রই ইউনূসের অনুপস্থিতি উপলব্ধি করতে পারবে, যখন তারা যা খুশি তাই করতে গিয়ে পুলিশের ডাব্বা খাবে। আর সেই দিনও যে বেশি দূরে নেই তা বুঝতে পারছে সার্জিস। অন্তর্বর্তী সরকার জুলাই আগস্টে ঘটা যে কোনো হত্যাকাণ্ড থেকে ছাত্র নেতাদের দায় মুক্তি দিলেও সেটি ছিল সাময়িক। এখন ক্ষমতায় এসেছে বিএনপি, তারা চাইবে এই দায়মুক্তি উঠিয়ে দিয়ে এই ছাত্র নেতাদেরকে তাদের অধীনে রাখতে। বেশি বাড়াবাড়ি করলেই তাদের কাছে আইনি নোটিশ যাবে, হয়তোবা গ্রেপ্তারও করা হতে পারে। কারণ বিএনপি সরকার চাইছে পুলিশ হত্যার বিচার করতে, সেই সঙ্গে এই ছাত্র নেতাদের দাবি রাখতে। কিন্তু এই বিচারও শেষ বিচার নয়, যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সেদিন হবে আসল বিচার। জিহাদ নিয়ে, ইসলামী জঙ্গিবাদ নিয়ে গবেষণা করেছেন এবং তার গবেষণার একটা মূল বিষয় হচ্ছে এই যে পাকিস্তান হচ্ছে পৃথিবীর এমন একটা দেশ যে দেশটা জিহাদের মাধ্যমে ইসলামী জঙ্গিবাদ পৃথিবীর বিভিন্ন দেশে নিয়ে যায় এবং সেখানে প্রভাব বিস্তার করে। এই যে ইসলামী জঙ্গিবাদের বিকাশ ঘটাতে জিহাদের নামে পাকিস্তানের যে অবদান, সেই অবদান মার্কিন প্রশাসনকে বরাবর স্মরণ করিয়ে দিয়ে পল কাপুর সবসময় পাকিস্তান থেকে দক্ষিণ মধ্য এশিয়ার সকল দেশকে দূরত্বে রাখা যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, এই পরামর্শ দিয়ে আসছেন। যুক্তরাষ্ট্রের কাছে যে ধরনের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি সরকার নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে বাংলাদেশে, তাদেরকে সেসব প্রতিশ্রুতির কিছু একেবারেই সুনির্দিষ্টভাবে প্রমাণ করে দিতে হবে। বাংলাদেশে খুব শিগগিরই ওয়াশিংটন থেকে সবচেয়ে উঁচু পর্যায়ের যে সফরটি ঘটতে যাচ্ছে নতুন সরকার শপথ নেওয়ার পর, সেই সফরটির আগে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর 6 থেকে 9 তারিখের মধ্যে ঢাকা সফর করবেন। পল কাপুরের এই ঢাকা সফরের আগে বিএনপি সরকারকে তারা যে ধরনের গণতান্ত্রিক পরিবেশ, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে কথা দিয়েছে, সেই বিষয়গুলোতে তাদের প্রতিশ্রুতি স্পষ্টভাবে প্রমাণ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক রকমের পরামর্শে এবং অনেকে বলছেন নির্দেশনায় খলিলুর রহমান ডক্টর ইউনূসের সরকার থেকে তারেক রহমানের সরকারে ঢুকেছেন এবং তারেক রহমানের সরকারে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োজিত হয়েছেন। খলিলুর রহমানই ইউনূস সরকারের আমলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মূলত সকল রকমের আলাপ আলোচনা, দর কষাকষিগুলো করে আসছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এসে এবং ইউনূস সরকারের আমলে বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কটা দুটো দিকে এক রকমের ভাগ হয়ে যায়। তার একটি হচ্ছে বাণিজ্য। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসবার আগেই বলেছে যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বৃদ্ধি, সারা পৃথিবীতে বাণিজ্য প্রসার। ট্রাম্প এই পাল্টা শুল্ক আরোপ করেছেন, সেই পাল্টা শুল্ক কমাতে বাংলাদেশের ইউনূস সরকার গিয়ে রীতিমতো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করে এসেছে। সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কি আছে তা আমাদের বলে নাই পর্যন্ত। এখন মার্কিন যুক্তরাষ্ট্রেই বলা হচ্ছে ট্রাম্পের সেই শুল্ক আরোপ অবৈধ। বাংলাদেশের সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্টের ভাগ্যে কি ঘটে সেটা দেখবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্যের পাশাপাশি তাদের জন্য একই রকম স্বার্থ রক্ষাকারী গুরুত্বের সঙ্গে যে বিষয়টিকে দেখে সেটা হচ্ছে নিরাপত্তা ইস্যু। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইউনূসকে ধমকে চিঠি লিখেছিলেন যে তাড়াতাড়ি ব্যবসা বাড়ান, সেই চিঠিতে আপনাদের মনে থাকবে যে তিনি সেই চিঠিকেও নিরাপত্তা ঝুঁকির দিকে নিয়ে গিয়েছিলেন। তিনি বলেছেন ব্যবসা না বাড়ালে ব্যাপারটা আমাদের জন্য নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করে বলে আমরা মনে করি। মার্কিন যুক্তরাষ্ট্র সবকিছু নিরাপত্তা লেন্স দিয়ে দেখে এবং সবকিছুর পরেও নিরাপত্তাকে আসলে অন্য ভাষায় বললে সারা পৃথিবীতে একদিকে তাদের স্বার্থ রক্ষাকে, অন্যদিকে
তাদের এক রকমের নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়কে এবং তাদের জন্য হুমকি হয়ে ওঠে এমন কোনো শক্তি যাতে কোথাও এক রকমের দাপিয়ে বেড়াতে না পারে বা খুবই চাঙ্গা হয়ে না ওঠে, সেদিকটায় তারা লক্ষ্য রাখে। মার্কিন এই যে কর্মকর্তা, উচ্চ পদস্থ কর্মকর্তা যে বাংলাদেশ সফরে আসছেন, পল কাপুর, যিনি কিনা ডোনাল্ড লুর জায়গায় এসেছেন, তার মূল কাজের জায়গা কিন্তু হচ্ছে এই নিরাপত্তা ইস্যু। পল কাপুর মূলত নিরাপত্তার বিষয় দেখেন এবং এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ইস্যু নিয়ে তিনি দীর্ঘ সময় ধরে মার্কিন প্রশাসনে কাজ করছেন। তিনি শুধু ভারতীয় বংশোদ্ভূত তাই নন, নাম দেখে নিশ্চয়ই ধারণা করছেন পল কাপুর তিনি ভারতপন্থী হিসেবে পরিচিত, কারণ মার্কিন প্রশাসনে তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি দীর্ঘ সময় শিক্ষকতা করেছেন, গবেষণার কাজে যুক্ত ছিলেন। এই পল কাপুর মার্কিন প্রশাসনে সবসময় সেই মতবাদকে এক রকমের প্রচার করে এসেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, বিশেষ করে দক্ষিণ ও মধ্য এশিয়ায় সবচেয়ে মঙ্গল হবে যদি তারা ভারতকে সবচেয়ে বড় কৌশলগত মিত্র হিসেবে গ্রহণ করে এবং যদি ভারতের পরামর্শে এবং পাকিস্তান থেকে দূরত্ব সৃষ্টি করে তারা এক রকমের নিরাপত্তা কৌশল সাজিয়ে নেয়। ট্রাম্প প্রশাসন কিন্তু ঠিক সেই কাজটি করেছে। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসেই ঘোষণা করেছে তাদের নিরাপত্তা কৌশলে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তারা মনে করে ভারত তাদের সবচেয়ে বড় কৌশলগত মিত্র। আপনাদের মনে থাকবে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর যখন ভারতের প্রধানমন্ত্রী মোদী গেলেন ওয়াশিংটনে, তখন ট্রাম্প রীতিমতো মোদীকে পাশে বসিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বললেন যে বাংলাদেশের বিষয়টা তিনি প্রধানমন্ত্রী মোদীর উপরেই ছেড়ে দিতে চান। আমেরিকা ট্রাম্প প্রশাসন ঠিক সেভাবেই বিষয়টা দেখে এবং সে বিষয়ে তাদের বার্তা আরো স্পষ্ট করতে এই পল কাপুরকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সচিব হিসেবে নিয়োগ দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। কাজেই এই পল কাপুরের নিয়োগের সঙ্গে যেমন এই দক্ষিণ মধ্য এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবের সঙ্গে ভারতের প্রভাব একদম মিলেমিশে যাওয়ার ব্যাপারটা স্পষ্ট হয়, তেমনি মনে রাখতে হবে এই যে খলিলুর রহমান শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সুপারিশেই বা পরামর্শেই তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তাই নয়, ভারতও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই খলিলুর রহমানের সঙ্গে একমাত্র আলাপের চ্যানেল খুলেছিল। নভেম্বর মাসে অজিত দোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে নিয়ে গিয়েছিলেন ভারতে এবং নিয়ে গিয়ে সেখানে তাদের মধ্যে যে বৈঠক হয়েছিল সেখানেও মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন এবং সেখানে সুস্পষ্টভাবে ভারত এবং যুক্তরাষ্ট্রের পক্ষে খলিলুর রহমানকে জানিয়ে দেওয়া হয়েছিল যে বাংলাদেশকে একটা চরমপন্থা মৌলবাদের হাত থেকে রক্ষায় তারা মনে করেন এটা গুরুত্বপূর্ণ আঞ্চলিক নিরাপত্তার জন্য যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে, বাংলাদেশে আওয়ামী লীগকে স্বাভাবিকভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দিতে হবে, যাতে আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করবার পর যে শক্তির বাংলাদেশে উত্থান হয়েছে সে শক্তি আওয়ামী লীগ না থাকার সুযোগে এতটা চাঙা হয়ে উঠতে না পারে এবং যতটা না তার চেয়ে বেশি শক্তি প্রদর্শন করতে না পারে। অজিত দোভাল মার্কিন যুক্তরাষ্ট্র সে সময় খলিলুর রহমানের হাতে সীমান্তবর্তী এলাকায় জঙ্গি ঘাঁটি থেকে শুরু করে নানা রকম প্রমাণাদি উত্থাপন করেছিলেন এবং কি করতে পারেন তিনি সে কথা যাতে এক সপ্তাহের মধ্যে আবারও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতকে রিপোর্ট করতে পারেন, সেজন্য ভারত থেকে বাংলাদেশে ফেরার পরেই খলিলুর রহমানকে অজিত দোভাল আর মার্কিন যুক্তরাষ্ট্র আবারও দোহা নিয়ে গিয়েছিলেন। দোহার মধ্যস্থকের উপস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সঙ্গে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা লেন্সে বৈঠক করবার জন্য, যেখানেও তাদের একমাত্র বার্তা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের তরফ থেকে যে বাংলাদেশে রাজনৈতিক পরিবেশে মৌলবাদ উগ্রবাদের উত্থান ঠেকাতে আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রমে ফেরানো গুরুত্বপূর্ণ, যেটা না হলে শুধু আঞ্চলিক নিরাপত্তা নয় মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে পুরো বৈশ্বিক নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলতে পারে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড, যিনি কিনা অজিত দোভালের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ, তিনিও কিন্তু সেই 2025 ফেব্রুয়ারিতেই ঘোষণা দিয়ে বলেছিলেন যে বাংলাদেশে 2024 পর থেকে যেই রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে তারা বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা করছে এবং মার্কিন প্রশাসন ট্রাম্প প্রশাসন যে কোনো ভাবে পৃথিবীর যে কোনো দেশে খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা ঠেকিয়ে দিতে সর্বশক্তি প্রয়োগ করবে। কাজেই মার্কিন প্রশাসন নিরাপত্তার লেন্সে যখন বাংলাদেশকে দেখছে সেখানে তারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে অবশ্য প্রয়োজনীয় মনে করে। এ বার্তা ইউনূস সরকারের আমলেও তারা স্পষ্ট করে দিয়েছে এবং তারপর এমনকি বাংলাদেশের নির্বাচনের মাত্র সপ্তাহ বাকি থাকতে জানুয়ারি মাসের শেষ দিকেও এই পল কাপুর সহ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা ওয়াশিংটনে খলিলুর রহমানকে ডেকে নিয়ে আবারও সেই বার্তাই দিয়েছিলেন যাতে নির্বাচনে কোনোভাবেই মৌলবাদের উগ্রবাদের চরমপন্থা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষায় খিলাফতের উত্থান ঘটতে না পারে এবং সেটা যাতে যে কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করে। যে নিশ্চয়তার অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র জুন মাস থেকে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ শুরু করে, আগস্ট মাসে তাদের রাষ্ট্রদূতকে পাঠায় তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করতে, আর ডিসেম্বরে তারেক রহমানকে দেশে নিয়ে আসে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ জামায়াতে ইসলামী এবং ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি যে ধরনের প্রতারিত বোধ করে প্রশাসন এবং সরকারের কাছ থেকে সহযোগিতা না পেয়ে খলিলুর রহমান জানেন, ইউনূস জানেন কোন প্রতিশ্রুতিতে কোন শর্তের মুখে তাদের পক্ষে জামায়াতে ইসলামীকে সহযোগিতা দেওয়া সম্ভব হয় নাই। খলিলুর রহমান তারেক রহমান জানেন পল কাপুরের এজেন্ডা কি, পল কাপুরের বিশ্বাস কি। পল কাপুর জিহাদ নিয়ে, ইসলামী জঙ্গিবাদ নিয়ে গবেষণা করেছেন এবং তার গবেষণার একটা মূল বিষয় হচ্ছে এই যে পাকিস্তান হচ্ছে পৃথিবীর এমন একটা দেশ যে দেশটা জিহাদের মাধ্যমে ইসলামী জঙ্গিবাদ পৃথিবীর বিভিন্ন দেশে নিয়ে যায় এবং সেখানে প্রভাব বিস্তার করে। এই যে ইসলামী জঙ্গিবাদের বিকাশ ঘটাতে জিহাদের নামে পাকিস্তানের যে অবদান, সেই অবদান মার্কিন প্রশাসনকে বরাবর স্মরণ করিয়ে দিয়ে পল কাপুর সবসময় পাকিস্তান থেকে দক্ষিণ মধ্য এশিয়ার সকল দেশকে দূরত্বে রাখা যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ এই পরামর্শ দিয়ে আসছেন। তারেক রহমান খলিলুর রহমান তাই জানেন যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ট্রাম্প প্রশাসনের যেমন সবচেয়ে বড় মিত্র ভারত, তাই ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা খুব শিগগিরই তাদেরকে দিতে হবে এবং যে বার্তা ভারতেই তাদেরকে প্রথম
যেরকম পৌঁছে দেওয়া শুরু করেছে, তেমনি পল কাপুরের সফরের আগে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর খোলার স্পষ্ট বার্তা আসতে হবে সরকারের দিক থেকে। এই বার্তাটাই তারেক রহমানরা দেরি না করে 12 ফেব্রুয়ারি থেকেই দেওয়া শুরু করেছেন। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলছে, সেসব অফিস এরপর আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি গিয়ে ভাঙছে, আগুন দিচ্ছে বটে, কিন্তু প্রশাসন কোথাও আওয়ামী লীগ নেতা কর্মীদের সেজন্য গ্রেফতার করেনি। এরই মধ্যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একজন আত্মসমর্পণ করেছেন বরিশালে এবং পরে জামিন পেয়েছেন, মুক্তি পেয়েছে আলোচিত নেত্রী সেলিনা হায়াত আইবিও। এরকম নানা ইঙ্গিত দিয়ে তারেক রহমান, খলিলুর রহমান এখন আপাতত তারা যে একটা পরিসর তৈরি করে দিচ্ছেন সে ইঙ্গিত বজায় রাখতে চাইছেন। তবে পল কাপুরের সফরের আগে এতটুকুই যথেষ্ট হবে কিনা সে প্রশ্নও থেকে যায়। এমনকি আওয়ামী লীগ বিরোধী অনেক পত্রপত্রিকা লিখছে যে ঢাকায় বসেই সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরীরা নাকি বিভিন্ন কূটনীতিকদের সঙ্গে আলাপ আলোচনা অত্যন্ত জোরদার করেছেন তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকে। ব্রেন্ট ক্রিস্টেনসেন, মার্কিন রাষ্ট্রদূত, তিনি কিন্তু ঢাকায় নেমেই সাংবাদিকদের সঙ্গে যে দেখা করেছেন, একটা বিস্তারিত সভার আয়োজন করেছিলেন, সেখানে স্পষ্ট করে বলেছিলেন যে আপনারা জানেন আমরা সকল পক্ষের সঙ্গে যোগাযোগ করি, কাজে আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করব। কারণ মার্কিন রাষ্ট্রদূত বলছেন যে তারই বহু বছরের ব্যক্তিগত বন্ধু আছেন এমন সব দলেও যারা ক্ষমতায় নাই। কাজে তখনও বুঝতে অসুবিধা হয় নাই যে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন কোন দলের দিকে ইঙ্গিত করছেন, এটা জানিয়ে যে তারা সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। ওয়াশিংটনে, দিল্লিতে, ঢাকায় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে, বিভিন্ন অংশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়মিত যোগাযোগ হচ্ছে। এই খবর কয়েক মাসের পুরনো। পল কাপুর, অজিত দোভাল ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বার্থ রক্ষায়, বাংলাদেশে মৌলবাদের প্রভাব কমিয়ে আনতে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরাতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। এবং এ দফায় যখন তিনি সফরে আসবেন, তিনি নিশ্চিতভাবে খলিলুর রহমান যখন একজন নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী, তখন যে বার্তা তারা তাকে সুস্পষ্টভাবে নভেম্বর মাস থেকে বারবার দিয়ে আসছেন, সে বার্তা নিয়ে তিনি কি করলেন? তার নেতা তারেক রহমান, যাকে সে লন্ডন থেকে যোগাযোগ করে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মনোভাব জানিয়ে আসছেন, তিনি কি করলেন? এসব কথা নিশ্চয়ই পল কাপুর সুস্পষ্টভাবে জানতে চাইবেন যখন এ দফায় তিনি ঢাকায় আসবেন। 26শে মার্চ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আবেগঘন দিন। লাল সবুজ পতাকা, জাতীয় সঙ্গীত, সাভারের জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, সব মিলিয়ে এক অনন্য আবহ। তবে এবার স্বাধীনতা দিবসকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জমছে টান টান উত্তেজনা। কার্যক্রম নিষিদ্ধ একটি দল বাংলাদেশ আওয়ামী লীগ নাকি দিনটিকে কেন্দ্র করে সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা করছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে নিষিদ্ধ দলের প্রকাশ্য কার্যক্রমের কোনো সুযোগ নেই। তাহলে কি ঘটতে যাচ্ছে 26শে মার্চে? আবেগ, আইন, রাজনীতি আর কৌশলের এই জটিল খেলায় কার চাল কতটা গভীর? চলুন বিশ্লেষণ করি। স্বাধীনতা দিবস শুধু একটি জাতীয় দিবস নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের দিন। এমন দিনে রাজনৈতিক উপস্থিতি মানেই প্রতীকী শক্তির প্রদর্শন। সূত্র বলছে আওয়ামী লীগ 26শে মার্চ শহরের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে এক ধরনের প্রত্যাবর্তনের বার্তা দিতে চায়। লক্ষ্য জাতীয় আবেগকে ব্যবহার করে জনসমর্থনের একটি নরম মাটি তৈরি করা। কিন্তু প্রশ্ন হলো, এটি কি নিছক শ্রদ্ধা নিবেদন নাকি একটি সুদূর প্রসারী রাজনৈতিক রিহার্সাল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে আবেগঘন দিনে উপস্থিতি মানে সরাসরি সংঘর্ষ নয়, বরং মোরাল লেজিটিমেসি তৈরির চেষ্টা করা, অর্থাৎ জনগণের সহানুভূতি অর্জন করে মাঠে ফেরার ভিত্তি করা। মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অফিস খোলা যেন সেই নীরব শক্তি প্রদর্শন। দেশের বিভিন্ন জেলা উপজেলায় পরিত্যক্ত বা সিলগালা হওয়া দলীয় কার্যালয় প্রতীকীভাবে খোলার চেষ্টা, এটিও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। ভিডিও ফুটেজে দেখা গেছে কোথাও ঝটিকা মিছিল, কোথাও পতাকা উত্তোলনের চেষ্টা, কোথাও আবার ভোরবেলা কয়েক মিনিটের অবস্থান কর্মসূচি। এগুলো কি স্বতঃস্ফূর্ত নাকি কেন্দ্রীয় কোনো সমন্বিত বার্তার অংশ? গোয়েন্দাদের সূত্র বলছে 26শে মার্চের আগে অন্তত একবার করে প্রতিটি জেলায় উপস্থিতির বার্তা দিতে চায় দলটি। এর রাজনৈতিক অর্থ হলো সংগঠন পুরোপুরি ভেঙে যায়নি, তৃণমূল এখনো সক্রিয়। এটি মনস্তাত্ত্বিক খেলা, রাজনীতিতে অস্তিত্ব আছে, এই বার্তাই অনেক সময় বড় শক্তি। ভারতে অবস্থানরত দলীয় শীর্ষ নেতৃত্ব অনলাইন প্ল্যাটফর্মে বার্তা দিতে পারেন এমন আভাসও মিলছে। পরিকল্পনা অনুযায়ী মাঝারি ও তৃণমূল পর্যায়ের কিছু নেতা দেশে ফিরে আত্মসমর্পণ বা গ্রেপ্তার হতে পারেন। কেন? বিশ্লেষকদের মতে এটি একটি কৌশলগত চাল। গ্রেপ্তার হলে আদালত, কারাগার, পরিবার সব মিলিয়ে তৈরি হয় আবেগঘন দৃশ্যপট। মিডিয়ায় মজলুম ইমেজ তৈরি করা সহজ হয়। রাজনীতিতে ভিকটিম ন্যারেটিভ অত্যন্ত শক্তিশালী অস্ত্র। ইতিহাস বলছে অনেক সময় দমন-পীড়নের অভিযোগই সংগঠনকে পুনরুজ্জীবিত করেছে। তবে ঝুঁকিও কম নয়। আইনিভাবে নিষিদ্ধ অবস্থায় মাঠে নামা সরাসরি সংঘর্ষ ডেকে আনতে পারে। সম্প্রতি এক ছাত্রলীগ নেতাকে ঘিরে তৈরি হওয়া আবেগঘন প্রচারণা নিরাপত্তা সংস্থাগুলোর নজরে এসেছে। অভিযোগ, কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্ট বয়ান তৈরি করে একটি মানবিক ইমেজ দাঁড় করানো হয়। এখানেই মূল প্রশ্ন, এটি কি বিচ্ছিন্ন ঘটনা নাকি বৃহত্তর ন্যারেটিভ তৈরির ট্রায়াল রান? রাজনীতিতে মিডিয়া একটি বড় যুদ্ধক্ষেত্র। যে দল জনমত নিয়ন্ত্রণ করতে পারে সেই দল মাঠেও শক্ত অবস্থান নিতে পারে। 26শে মার্চকে সামনে রেখে যদি আবেগ, মানবিকতা ও জাতীয়তাবাদের মিশ্রণ তৈরি হয় তবে তা জনমনে প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক অঙ্গনেও যোগাযোগ বাড়ানোর চেষ্টা চলছে এমন দাবি উঠেছে। যুক্তি হিসেবে তুলে ধরা হচ্ছে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ রাখা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। যদি আন্তর্জাতিক মহলে রাজনৈতিক স্পেস প্রসঙ্গটি জোরালো হয় তবে সরকারের উপরে কূটনৈতিক চাপ বাড়তে পারে। তবে পাল্টা যুক্তিও আছে। নিবন্ধন বাতিল ও কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর পুনরায় সক্রিয় হতে হলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক। আইনের বাইরে গিয়ে মাঠে নামা হলে সেটি আইনশৃঙ্খলা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান জিরো টলারেন্সে।
পুলিশ প্রধান স্পষ্ট করে বলেছেন, নিষিদ্ধ দলের কার্যক্রমের সুযোগ নেই। জুলাই পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন দলও জিরো টলারেন্সের অবস্থান নিয়েছে, অর্থাৎ 26শে মার্চ যদি মাঠে কোনো প্রতীকী কর্মসূচি নেওয়া হয় তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসার সম্ভাবনা প্রবল। এতে সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে। স্বাধীনতা দিবসের মতো দিনে এমন পরিস্থিতি দেশের ভাবমূর্তির জন্য অস্বস্তিকর। প্রশ্ন আসে, সরকার কেন সিদ্ধান্তহীন? উচ্চ পর্যায়ের সূত্র বলছে, এখনো চূড়ান্ত কৌশল নির্ধারণ হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের সামনে দুটি পথ: কঠোর অবস্থান নিয়ে আগেই প্রতিরোধ করা এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে সীমিত প্রতিক্রিয়া দেওয়া। প্রথমটি করলে সমালোচনা হতে পারে দমনপীড়ন হিসেবে, দ্বিতীয়টি করলে ঝুঁকি, মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়া। রাজনীতি এখন দাবার বোর্ড, প্রতিটি চাল হিসেব করে দিতে হবে। বিশেষজ্ঞ একটি অংশ মনে করেন, 26শে মার্চের মতো আবেগঘন দিনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করলে তা উল্টো ফল দিতে পারে। কারণ স্বাধীনতা দিবস জাতীয় ঐক্যের প্রতীক, সেখানে দলীয় প্রতিযোগিতা জনগণের একাংশের কাছে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। আবার অন্য দৃষ্টিকোণ বলছে, জনসমর্থন যাচাইয়ের জন্য এটি একটি পরীক্ষামূলক পদক্ষেপ। সফল হলে আমরা ফিরেছি বার্তা দেওয়া যাবে, ব্যর্থ হলে আইনি ঝুঁকি ও জনবিচ্ছিন্নতার সম্ভাবনা। তাই এটা বলা যায়, স্বাধীনতার দিনকে ঘিরে রাজনীতির উত্তাপ বাড়ছে। আবেগ, আইন, কৌশল, আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি জটিল। 26শে মার্চ কি কেবল জাতীয় শ্রদ্ধার দিন হয়ে থাকবে, নাকি এটি হয়ে উঠবে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা? তা হয়তো নির্ধারণ করবে দেশের রাজনৈতিক গতিপথের। নতুন সরকার তদন্তের ঘোষণা দিয়েছে। পুলিশ সূত্রে বলা হয়েছে বিশেষ বার্তা এসেছে, কিন্তু যারা সরাসরি জুলাই সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছে তারা এখনো মুক্ত। ইউনূস সরকারের দায়মুক্তি অধ্যাদেশ তাদের জন্য একটি সুরক্ষা কাঠামো তৈরি করেছে, যার আওতায় তারা রাজনৈতিক প্রতিরোধের নামে নিজেদের রক্ষা করার চেষ্টা করছে। এনসিপি এবং মব রাজনীতি এখনো চলমান, যা দেখিয়ে দেয় ক্ষমতার পরিবর্তন হলেও পুরনো শক্তিগুলো তাদের প্রভাব বজায় রাখতে সক্ষম। পুলিশ হত্যার বিচার হবে কি হবে না তা নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছার উপর। কিন্তু যে সরকার নিজেই মববাজ গোষ্ঠীকে রাজনৈতিক পরিচয় দিয়ে সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছে, তারা কি আসলে পুলিশ হত্যাকারীদের বিচার করতে চাইবে? পুলিশ হত্যার হোতা হাসনাত, সার্জিস, নাহিদ, পাটোয়ারি এদেরকে ধরা হবে? এই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত থেকে যাচ্ছে। 2024 সালের জুলাই মাসে যখন রাজপথে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে রক্তাক্ত করে তুলে হত্যা সন্ত্রাসের রাজনৈতিক খেলা শুরু হয়, তখন অনেকেই ভেবেছিলেন এটি একটি স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন। কিন্তু সময়ের পরিক্রমায় বাস্তবতা উন্মোচিত হয়েছে ভয়ঙ্করভাবে। সেই আন্দোলনের নামে সংগঠিত পুলিশ হত্যা, থানা দখল, অস্ত্র লুটপাট এবং মব সন্ত্রাসের ঘটনাগুলো আজ যখন আবার আলোচনায় আসছে, তখন প্রশ্ন উঠছে, সেই হত্যাযজ্ঞের মূল হোতারা কি আদৌ বিচারের মুখোমুখি হবেন কিনা? হাসনাত, সার্জিস, নাহিদ, পাটোয়ারি, আক্তার, মাহফুজ আলম, এই নামগুলো শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, পুলিশের গোয়েন্দা তথ্যে উঠে এসেছে হত্যা এবং নাশকতার পরিকল্পনাকারী হিসাবে। অথচ বিগত 18 মাসে এই চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তাদেরকে রাজনৈতিকভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, তাদেরকে দিয়ে রাজনৈতিক দল খোলানো হয়েছে এবং সেই দলকে নির্বাচনে জিতিয়ে এখন বিরোধী দলে বসানো হয়েছে। ইউনূস সরকারের আমলে জারি হওয়া জুলাই গণ অভ্যুত্থানের সুরক্ষা এবং দায় নির্ধারণ অধ্যাদেশ তাদেরকে দেয় আইনি দায় মুক্তি, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন একটি কালো আইন। এর আগেও এই কালো আইন হয়েছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর। শুধু তাই নয়, আমরা অপারেশন ক্লিন হার্টেরও দায় মুক্তি দেখেছিলাম। এই অধ্যাদেশের ফলে পুলিশ হত্যার মতো গুরুতর অপরাধগুলোকেও রাজনৈতিক প্রতিরোধ হিসাবে বৈধতা দেওয়া হয়েছে, যা আইনের শাসনের পরিপন্থী এবং সাংবিধানিকভাবে বিতর্কিত। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 2024 সালের জুলাই আগস্টে অন্তত 44 জন পুলিশ সদস্য নিহত হন, যদিও অভ্যন্তরীণ এবং অন্যান্য সূত্রগুলি বলছে এই সংখ্যাটি প্রায় 3 শতাধিক। শুধু সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় একদিনে 13 জন পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঢাকা মহানগর পুলিশের 21টি থানায় হামলা করা হয়, 13টি থানা পুড়িয়ে ছাই করা হয়। এই হামলাগুলো ছিল পূর্ব পরিকল্পিত, সমন্বিত, সামরিক কায়দায় পরিচালিত। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বানিয়াচং থানা জ্বালিয়ে এসআই সন্তোষকে যেভাবে মারা হয়েছিল, তার স্বীকারোক্তি সব জায়গায় ঘুরছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তারা সামরিক কায়দায় কিভাবে পুলিশদেরকে হত্যা করেছিল নৃশংসভাবে। হাসনাত এবং সার্জিসের নেতৃত্বে একটি সংঘবদ্ধ গোষ্ঠী রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশকে টার্গেট করে হত্যা করে, লাশ পুড়িয়ে ফেলে, অস্ত্র লুট করে এবং থানা দখল করে। এই ঘটনাগুলোর ভিডিও ফুটেজ, সিসিটিভি ক্লিপ, প্রত্যক্ষদর্শীর বয়ান এবং গোয়েন্দা তথ্য সবই পুলিশের কাছে রয়েছে। অথচ তদন্ত হয়নি, মামলা হয়নি, কারণ অন্তর্বর্তী সরকার সংকেত দেয়নি। অন্তর্বর্তী সরকারে তারা ছিল ঘনিষ্ঠ, তারা ছিল মব বাহিনী। এখন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদর দপ্তরে বিশেষ বার্তা এসেছে, তদন্ত শুরু হবে, মামলা হবে, অপরাধীদের আইনের আওতায় আনা হবে। কিন্তু প্রশ্ন হলো, যখন সেই অপরাধীরা এখন সংসদ সদস্য, বিরোধী দলের হুইপ, রাজনৈতিক নেতা, তখন তাদের ধরা কতটা সম্ভব? ইউনূস সরকারের জারি করা অধ্যাদেশ অনুযায়ী রাজনৈতিক প্রতিরোধ হিসাবে সংগঠিত যে কোনো হত্যা, ভাঙচুর বা সন্ত্রাসী কার্যক্রমকে দায় মুক্তি দেওয়া হয়েছে। এই আইনে বলা হয়েছে মানবাধিকার কমিশন ঠিক করবে কোন হত্যাকাণ্ড রাজনৈতিক এবং কোনটি ব্যক্তিগত। অর্থাৎ পুলিশ হত্যার বিচারও এখন একটি রাজনৈতিক কমিশনের বিবেচনার উপর নির্ভর করছে, যা আইনিভাবে অবাস্তব এবং বিপজ্জনক। এই কমিশন যদি বলে হাসনাত, সার্জিসদের হত্যাকাণ্ড ছিল রাজনৈতিক প্রতিরোধ, তাহলে তাদের কোনো দায় থাকবে না। আর যদি ব্যক্তিগত বলে ঘোষণা করে, তবেই কেবল মামলা হবে। এই আইনি ফাঁক রেখে দেওয়া আসলে হত্যাকারীদের রক্ষা করার চেষ্টা করা হচ্ছে, বিচার নয়। অন্যদিকে পুলিশের অভ্যন্তরীণ সূত্রগুলো জানাচ্ছে যে তদন্ত শুরু হলেও আসলে কাজটি কঠিন, কারণ হামলায় জড়িত অনেকেই এখন রাজনৈতিকভাবে খুব শক্তিশালী। তাদের কেউ কেউ সংসদ সদস্য, কেউ বিরোধী দলের নেতা, কেউ আবার সরকারি দলের আশ্রয় প্রার্থী। এই পরিস্থিতিতে তদন্তকারী কর্মকর্তারা বিব্রত। তারা জানেন আসামি চিহ্নিত করলেও গ্রেপ্তার করা সম্ভব হবে না, কারণ রাজনৈতিক হস্তক্ষেপ অপেক্ষায় থাকবে। আর যে অধ্যাদেশ জারি হয়েছে তাতে করে তাদের তদন্ত রিপোর্টও প্রশ্নবিদ্ধ হতে পারে। এই আইনি জটিলতার মধ্যে পড়ে পুলিশ আসলে একটি তদন্ত প্রক্রিয়ায় সময় ক্ষয় করবে হয়তো, যার ফলাফল হবে শূন্য। প্রশ্ন হলো, রাষ্ট্র নিজেই যখন হত্যাকারীদের আইনি সুরক্ষা দিচ্ছে, তখন বিচার কিভাবে সম্ভব? যখন পুলিশ হত্যার পরিকল্পনাকারীরা সংসদে বসে আছেন, তখন তাদের বিচার কে করবে? তারা নিজেরাই তো আইন প্রণয়নকারী। এই প্রশ্নের উত্তর এখন অনিশ্চিত, কারণ বাংলাদেশে রাজনীতি এখনো সন্ত্রাসীদের নিরাপত্তা দেওয়ার একটি হাতিয়ার। আইনের শাসন নয়, রাজনৈতিক বিবেচনায় এখন নির্ধারণ করছে কে অপরাধী আর কে নিরীহ। এই পরিস্থিতিতে পুলিশ হত্যার হোতারা ধরা পড়বে কি পড়বে না তা সময় বলবে, তবে আইনি এবং রাজনৈতিক বাস্তবতা বলছে সম্ভাবনা আসলে